এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে রাজ্য জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশনের জেলা কমিটির সম্মেলনে যোগ দিয়ে তুলে ধরলেন একাধিক অভিযোগ। জলপাইগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণে রাস্তায় নামতে চলেছে পুর কর্তৃপক্ষ এবং ট্রাফিক পুলিশ। ৪ জানুয়ারি থেকে শহরের প্রবেশ পথের মূল 8টি জায়গায় টোটো নিয়ন্ত্রণে বসানো হচ্ছে ড্রপ গেট। বর্ণবৈষম্য কাটিয়ে গির্জায় ঘণ্টা বাজান হিন্দু পরিবার। এভি নিউজের পর্দায় জলপাইগুড়ির ঐতিহ্যবাহী সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস গির্জার ইতিকথা। এবার আসছে বিস্তারিত সংবাদে। এখনো বিডিও অফিস, বিএলআরও এবং একাধিক সরকারি অফিস কোঅর্ডিনেশন কমিটি ঘিরে রেখেছে। নির্দেশিকা দেওয়া হয়েছে তাদের তালিকা তৈরির জন্য। এরা কারা? শনিবার জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 3 জেলার কনভেনশন থেকে এই নির্দেশ দিলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী তথা ফেডারেশনের রাজ্য সভাপতি মানস ভূঁইয়া। অন্যদিকে এই দিনের মঞ্চ থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে দেশকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার বার্তা দেন তিনি। এদিন তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা কমিটির কনভেনশন অনুষ্ঠিত হয়ে গেল শহরের আর্ট গ্যালারিতে। কনভেনশনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ, চেয়ারম্যান খগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, ফেডারেশনের জেলা সভাপতি নিরুপম মুস্তাফি সহ অন্যান্যরা। এদিনের কনভেনশন থেকে সিপিএম বিজেপিকে আক্রমণ করলেন মন্ত্রী মানস ভূঁইয়া। কারণ আমাদের তো ওয়াচ করতে হবে। আমাদের এতদিন কোনো মেম্বারশিপ ছিল না। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সুস্পষ্ট কোনো মেম্বারশিপ ছিল না। ওই ফেডারেশন চলছিল। আমরা এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আমরা মেম্বারশিপ চালু করেছি। 2,68,000 মেম্বারশিপ আমরা ছাপিয়েছিলাম। 2,10,000 মেম্বারশিপ রিটার্ন এসছে এবং প্রসেস চলছে। মাঝখানে 4 মাস পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা করতে পারিনি, আবার শুরু করছি। আমার নিজের জীবনের অভিজ্ঞতা বলেছি। ধরুন সবঙ্গে আমার কাছে এসে বলছে তৃণমূল, বাড়িতে গিয়ে বলছে সিপিএম। আমার কাছে এসে বলছে তৃণমূল, ঘরে গিয়ে নাচছে বিজেপির পতাকা নিয়ে। সো আমাদের তো একটা সার্ভিলেন্স রাখতে হবে। আর এখনো আমি মনে করি গ্রামীণ বিডিও অফিস, বিএলএলআরও অফিস, বিএলডিও অফিস, স্বাস্থ্য অফিস, বিদ্যুৎ অফিস, আইসিডিএস এর অফিস, এইগুলো আমরা যদি খুব ভালো করে সংগঠিত করতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সুবিধা পৌঁছে দিয়েছেন সেগুলো মানুষের কাছে যদি আমরা পৌঁছে দিতে পারি সঠিকভাবে, এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষগণ, জেলা পরিষদের সভাপতি, আমরা সবাই একটা টিম করে যদি ছুটতে পারি, ভারতবর্ষের কোনো রাজ্য, কোনো মুখ্যমন্ত্রী এই সাহায্য, কি খাদ্যের ক্ষেত্রে, কি স্বাস্থ্যের ক্ষেত্রে, কি কন্যাশ্রীর ক্ষেত্রে, কি সবুজ সাথীর ক্ষেত্রে, কি স্বাস্থ্য সাথীর ক্ষেত্রে, রেশন দেওয়ার দলমত নির্বিশেষে লোক রেশন পাচ্ছে 10 কোটি 12 লক্ষ। তো আমাদের সার্ভিলেন্স রাখতে হবে না? কারণ মিডিয়া বন্ধুরা আমাদের সচেতন করে, ত্রুটি পেলে লেখে, ভালো, উই অ্যাকসেপ্ট দি ক্রিটিসিজম হলে ভালো, জানা যায় আমার দুর্বলতা কোথায়, আমার ফাঁক ফোকর কোথায়। ঠিক তেমনি আমার ফেডারেশনের যে ফোর্সটা, তারাই তো সরকারি কর্মচারী ভাই বোন হিসাবে সরকারের নির্দেশটাকে পালন করেন, রূপায়িত করেন। সেখানে যদি খামতি থেকে যায় তাহলে আমরাই দুর্বল হব। না, যারা যারা কোঅর্ডিনেশন কমিটি না, আমি বলেছি প্রত্যেকটি অফিসকে নজরে রাখতে। কারণ মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিচ্ছেন, সেটা সিওমও থেকে পৌঁছে যাচ্ছে চিফ সেক্রেটারি থেকে ডিএম থেকে এসডিও থেকে বিডিও। এখন বিডিও অফিসে এসে যদি ফাইল পড়ে থাকে
এক্সিকিউট না হয়, যেমন কাস্ট সার্টিফিকেট 1 মাসের মধ্যে ক্লিয়ার করতে বলেছে, অনেক জায়গায় হয়তো দেরি হচ্ছে। আমার ফেডারেশনের লোকরা যদি সক্রিয় থাকে 1 মাসের মধ্যেই কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবে সঠিকভাবে কাগজপত্র জোগাড় করে। কোনো একটা গরিব লোক 2বার 3বার করে এসছে রেশন কার্ড করতে, কোনো একটা হয়তো নামের ভুল, বানান ভুল, আধার কার্ডের গন্ডগোল, সেটা যদি আমার ফেডারেশনের লোকরা ঠিক করে দেয়। জলপাইগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণে রাস্তায় নামতে চলেছে পুর কর্তৃপক্ষ এবং ট্রাফিক পুলিশ। 4 জানুয়ারি থেকে শহরের প্রবেশ পথের মূল 8টি জায়গায় টোটো নিয়ন্ত্রণে বসানো হচ্ছে ড্রপ গেট। সেখানে পুরসভার কর্মীরা যেমন থাকবেন তেমনি পুলিশও মোতায়েন থাকবে বলে জানা গিয়েছে। শুক্রবার পুর কর্তৃপক্ষ, টোটো সংগঠন, ট্রাফিক পুলিশ এবং কোতোয়ালি থানার সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। অন্যদিকে টোটো যাত্রীর ভাড়া প্রথম 1 কিলোমিটার 10 টাকা বলবৎ রাখা হলো। যাত্রীদের সুবিধার্থে সমস্ত টোটো চালককে মিটার বসানো বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম ধাপে পুরো এলাকা এবং শহরতলির পাহাড়পুর, খড়িয়া, পাতকাটা, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় 5000 টোটো চালককে পুরসভার তরফ থেকে রেজিস্ট্রেশন এবং 3 নাম্বার দেওয়া হবে। প্রত্যেক টোটো চালককে রেজিস্ট্রেশন এবং 3 নাম্বারের জন্য 670 টাকা প্রত্যেক বছর ধার্য করা হয়। টোটো সংগঠন টাকা কমানোর দাবি তুলেছিলেন। পুর কর্তৃপক্ষ টোটো সংগঠনের দাবি মেনে বছরে 500 টাকা রেজিস্ট্রেশন বাবদ নেওয়ার কথা ঘোষণা করে। সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকার জানিয়েছেন, ন্যূনতম যাত্রী ভাড়া 15 টাকা রাখতে হবে, রেজিস্ট্রেশনের টাকা নেওয়া যাবে না। আরও অন্যান্য অঞ্চলে টোটো চালকদের শহরে যাতায়াতের অনুমতি দিতে হবে। পৌরসভা মিটিং ডেকেছিল টোটো সমস্যা সমাধানের জন্য। তো আমরা তো দীর্ঘদিন ধরে দেখছি যে জলপাইগুড়ি শহরে টোটোর সমস্যা নিয়ে পৌরসভা শুধু মিটিং করে, কিন্তু সেই কোনো মিটিং এখনো পর্যন্ত মিটিংয়ের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত পৌরসভা কার্যকর করতে পারে না। আমরা বলেছিলাম যে দীর্ঘ টোটো চালকরা জলপাইগুড়ি শহরে তারা 2013 সালে টোটোর যাত্রী ভাড়া 10 টাকা ছিল, 2023 সাল তারা দীর্ঘদিন ধরে আন্দোলন, লড়াই, সংগ্রাম পরিচালনা করেছেন যে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া বৃদ্ধি করতে হবে। ফলে জলপাইগুড়ি পৌরসভায় সিদ্ধান্ত হয়েছিল মে মাসে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে ন্যূনতম যাত্রী ভাড়া 2 কিলোমিটার অবধি 15 টাকা হবে এবং তারপরে প্রতি কিলোমিটারে 5 টাকা করে বাড়বে। এবার হঠাৎ করে কি এমন হলো যে মে, জুন, জুলাই, জুন মাস থেকে চালু হলো 1 তারিখ থেকে, তারপরে জুলাই, আগস্ট মাসেই এরা মিটিং করে তারা প্রস্তাব দিল যে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া 15 থেকে কমিয়ে 10 টাকা করা হবে। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা সেই সময় করেছিলাম, আজকের মিটিংয়েও আমরা বিরোধিতা করলাম। আমরা বললাম যে এই সিদ্ধান্ত আমরা মানছি না। ভাড়া নিয়ে যে সিদ্ধান্ত পৌরসভা নিয়েছিল যে 2 কিলোমিটার অবধি 15 টাকা, সেটাকে বলবৎ রাখতে হবে। এই দাবিতে আমরা আজকে এই পৌরসভার যে মিটিং ছেড়ে আমরা বেরিয়ে আসলাম। এর সঙ্গে আরও যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে টোটো চালকদের থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ 670 টাকা নেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে পৌরসভা করেছিল। আমরা সেই সময় বলেছিলাম যে টোটো চালকদের থেকে কোনো রকমভাবেই কোনো টাকা পয়সা নেওয়া যাবে না। ফলে এরা রেজিস্ট্রেশন ফি বাবদ নিচ্ছে। এর আগে কখনো পৌরসভা অনেক টাকা নিয়েছে, কখনো 6000, কখনো 5000, কখনো রং করার নামে, কখনো রেজিস্ট্রেশনের নামে, কিন্তু তারপরে হঠাৎ করে আজকে 670 টাকা নেওয়ার একটা পরিকল্পনা তারা করছে। ফলে এই দুটো সিদ্ধান্তের বিরোধিতা আমরা করছি। আমরা হচ্ছে জলপাইগুড়ি শহরের টোটো চালকদের যে দাবি এবং জলপাইগুড়ি শহরের মানুষের যে দাবি, যে যানজট সমস্যা, পৌরসভা সম্পূর্ণভাবে ব্যর্থ। প্রতিবার বলা হয় 10টা ড্রপ গেট হবে, প্রতিবার বলা হয় এখানে আটকানো হবে, ওখানে আটকানো হবে, তারপরে দেখা গেল কাজের কাজ কিছুই হয় না প্রতি বছর। ফলে এই যে সিদ্ধান্তগুলো পৌরসভা নেয় কোনোটাই কার্যকর হয় না। অপরদিকে পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল জানান, টোটো সংগঠনের মত নিয়েই ভাড়া 10 টাকা করা হয় ন্যূনতম। তারপরে বাইরে বের হয়ে সংবাদ মাধ্যমকে উল্টো কথা বলছেন তারা যা বলবেন তা আমাদের পক্ষে মানা সম্ভব নয়। তা আজকে সেই সমস্ত পুজো পার হবার পর আজকে আমরা ডেট দিয়েছি যে শহরে এত যানজটের একটা সমস্যা হচ্ছে, মানুষ পথচারীরা হাঁটতে পারছে না, সেক্ষেত্রে একটা সমস্যা নিশ্চয়ই আছে। সেই জন্য আজকে আমরা সেই টোটো বিভিন্ন সংগঠন যেমন ছিলেন, পুলিশ প্রশাসন, ডিএসপি, ট্রাফিক থেকে আমাদের আইসি সাহেব ছিলেন এবং আরটিও থেকে আমাদের আধিকারিকরা ছিলেন এবং টোটো সংগঠনকে নিয়ে আমরা আজকে একটা বৈঠক করেছিলাম। সমস্যা, মানুষ বয়স্কজনিত রিটায়ার মানুষেরাই টোটো চড়েন, কোথাও যেতে হলে তাদের পক্ষে ন্যূনতম 15 টাকা ভাড়াটা তাদের পক্ষে বেশি তাদের মনে হয়েছে এবং তারা আমাকে অনুরোধ করেছিলেন যে মিনিমাম ভাড়াটা 10 টাকা হোক। আমরাও চারদিকে খবর নিয়ে দেখতে পেলাম যে শহর সংলগ্ন শিলিগুড়ি থেকে শুরু করে মানুষ যারা যাতায়াত করে ন্যূনতম ভাড়া অন্তত 10 টাকাই আছে। আগস্টে বসার সঙ্গে তখন আমি যখন এই প্রস্তাবটা মিটিং এর প্রথমেই রাখি তখন ওনারা আমাদের বলেছিলেন এবং প্রত্যেকটি ইউনিয়ন C2 ছিল, সেখানে INT2C ছিল,
তারা প্রত্যেকে সহমত পোষণ করেন এবং সিটি ইউনিয়নের যিনি নেতা তিনি উঠে দাঁড়িয়ে বলেন যে হ্যাঁ আমাদের কাছেও এরকম অনেক অভিযোগ এসছে। 8 তারিখে হবার পর সর্বসম্মতিক্রমে যখন সুন্দরভাবে মিটিংটা শেষ হলো, বাইরে ওনারা প্রেসকে বললেন আমরা 10 টাকা মানি না। এটা আমাদের কাছে একটা অদ্ভুত লেগেছিল যে মিটিং এ সর্বসম্মতিক্রমে ডিসিশন নেওয়ার পর ওনারা বাইরে গিয়ে জানালেন আমরা 10 টাকা মানি না। কোন চাপে পড়ে বাইরে গিয়ে কিভাবে ইউনিয়নের চাপে পড়ে ওনারা এটা বলেছেন সেটা আমার জানার দরকার নেই, কিন্তু স্ট্যান্ড পয়েন্ট পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে রেজুলেশন নিয়ে সর্বসম্মতিক্রমে সব ইউনিয়নকে সাথে নিয়ে যে ভাড়া 10 টাকা, ন্যূনতম ভাড়া 10 টাকা 1 কিলোমিটার। আমরা ওনাদের ডেকে নিয়ে বসা মানে ওনারা যেটা বলবেন সেটা আমাকে মানতে হবে নিশ্চয়ই সেটা নয়। তা ওনারা ওদের সিদ্ধান্ত অনুযায়ী সেদিন সুন্দরভাবে মিটিং হওয়ার পর ওনারা বাইরে গিয়ে প্রেসে উল্টো কথা বলবেন, এটাও কিন্তু প্রশাসন মেনে নেবেন। আমাদের আরেকটা আপত্তি আজকে উঠে এসেছে যে আমরা যে রেজিস্ট্রেশন ফিসটা করেছিলাম, যেটা আপনাদের বললাম যে 1 টাকা 1.5 টাকার কিছু বেশি হয় ডেইলি, সেই রেজিস্ট্রেশন ফিসটা দিতেও ওনাদের আপত্তি। ওনারা কিছু 1.5 টাকার একটু ফিস বেশি দিতে পারবেন না। স্ট্রিক্ট আমাদের যে সিদ্ধান্ত হয়েছে 1 কিলোমিটার 10 টাকা সেটাই বলবৎ থাকবে। আমরা যেটা রেজিস্ট্রেশন ফিস, আপনাদের যদি এরকমই মনে হয় যে ওটাও আপনাদের কাছে কষ্টসাধ্য, সেক্ষেত্রে আমরা একটা নেগোসিয়েশনে আসতে পারি। অপরদিকে উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন 4 জানুয়ারি থেকে শহরে 8 জায়গায় ড্রপ গেট করা হচ্ছে। নির্দিষ্ট এলাকার টোটো রেজিস্ট্রেশন ছাড়া অন্য শহরে চলবে না। অপরদিকে নেশাগ্রস্ত হয়ে টোটো চালালে 2 বার সতর্ক করা হবে, 3 বার সেই লাইসেন্স ক্যান্সেল হবে। পণ্যবাহী টোটো রেজিস্ট্রেশন দেবে পুরসভা। 1000 টাকা রেজিস্ট্রেশন এবং 70 টাকা 3 নম্বরের জন্য নেওয়া হবে। পাশাপাশি জানা গিয়েছে জাতীয় সড়কে কোনো টোটো চলবে না। বলি পৌরসভা হচ্ছে একটা সংবিধানের তৃতীয় সরকার এবং তৃতীয় সরকার নিজে কিন্তু তার বোর্ড অফ কাউন্সিলর্সের মিটিং এবং এফসিআইসির মিটিং এ সিদ্ধান্ত নিয়ে চাপিয়ে দিতে পারত। সেটা না করে আমরা কিন্তু পার্টিসিপেটরি ডেমোক্রেসির কথা মাথায় রেখে আমরা কিন্তু ওদেরকে নিয়ে 3টা সংগঠন আইএনটিটিউসি, সিটু এবং এআইটিউসি, আমরা 3 জনকে নিয়ে কিন্তু আমরা মিটিং করেছি। এই যে মিটিংটা করার পর কি হয়েছে, আমরা প্রথমে 26/5-এর যে সিদ্ধান্ত হয়েছিল 15 টাকা ভাড়া, তারপরে দেখা গেল পাবলিক ওপিনিয়ন আসছে যে ছাত্রছাত্রী 15 টাকা দিতে যাচ্ছে, বলছে 20 টাকা নিয়ে 5 টাকা ইয়ে নেই, আমাদের খুচরো নেই। বয়স্ক মানুষের কাছে 20 টাকা নিয়ে নিচ্ছে। আলটিমেটলি মানুষের উপর কিন্তু একটা ফিনান্সিয়াল লোড চলে আসছে। আমাদের টোটো চালকের স্বার্থও যেমন দেখতে হবে, আমাদেরকে 2 লক্ষ মানুষ যারা শহরে বসবাস করে তাদেরকেও স্বার্থও দেখতে হবে। এক সেকেন্ড হচ্ছে শহরে 10-12 হাজার টোটো চলছে, এটা তো চলতে পারে না। তা আমাদের ইমপ্লিমেন্টেশনে দেরি হয়েছে ঠিক আছে, কিন্তু কালকে থেকে আমরা রেজিস্ট্রেশন কাউন্টার পৌরসভায় ওপেন করে দিচ্ছি এবং এটা খোলা থাকবে। 4 জানুয়ারি তার মধ্যে আমরা ড্রপ গেট 8টা জায়গায় করে দিচ্ছি। পান্ডাপাড়ার দিক থেকে আসতে, 4 নম্বর ঘুমটি থেকে আসতে, আপনার শিরিষতলার দিক থেকে আসতে, রায়কোটপাড়ার দিক থেকে আসতে, শানুপাড়ার দিক থেকে আসতে, তারপরে গন্ডার মোড়ের দিক থেকে আসতে, তারপরে বালাপাড়ার দিক থেকে আসতে, হ্যাঁ এরকম করে তারপরে পাহাড়পুরের দিক থেকে আসতে, এরকম করে আমরা 8টা জায়গায় ড্রপ গেট করছি। সেখানে পুলিশ প্রশাসনও থাকবে এবং পৌরসভার নিজস্ব এমপ্লয়িরাও থাকবে যে সেগ্রিগেট। এবং রেজিস্ট্রেশনটা কেন জরুরি, কারা গাড়ি চালাচ্ছেন তারা আইনত বৈধ কিনা, এবং তাদেরকে আমরা 3 নাম্বার দেবো। রেজিস্ট্রেশনের খরচা 430 টাকা, 3 নম্বরের খরচা 70 টাকা, যেটা সব মিলেছিল 600 + 70, সেটা হলো 430 + 70। এবং 4 জানুয়ারি থেকে এইগুলো করে দেওয়ার পর আমরা তাদেরকে অপশন দিলাম এই 3 তারিখের মধ্যে সমস্ত রেজিস্ট্রেশন ক্লিয়ার করুন এবং ভাড়া 10 টাকাই থাকবে প্রথম 1 কিলোমিটার জন্য। কেন টোটো চালকরা মিটার বসাবে না? কেন মানুষের সাথে প্রতারণা হবে? মানুষ কেন প্রতারিত হবে? টোটো চালকের স্বার্থ যেমন দেখা হবে, ইউনিয়নকে এগুলো দেখতে হবে। তাহলে পরের 1 কিলোমিটারে 5 টাকা, তারপরের 1 কিলোমিটার 5 টাকা, তার মানে 2 কিলোমিটার 15 টাকাই তো থাকবে। কিন্তু ন্যূনতম ভাড়াটা 10 টাকা, যেটা শিলিগুড়িতেও রয়েছে। তাহলে আজকে টোটোতে উঠলে 10 টাকা। তাহলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু 4 থেকে পুলিশ প্রশাসন এবং পৌর প্রশাসন আমরা কিন্তু নামবো গাড়িগুলো ধরার জন্য যারা অবৈধভাবে চালাচ্ছে। তাই আপনাদের মাধ্যমে আবেদন করছি সমস্ত টোটো চালকদের যে রাজনীতির রংকে উপেক্ষা করে শহরের 2 লক্ষ মানুষ এবং নিজেদের পরিবারের সবার কথা মাথায় রেখে, নিজেদের তাদের যে জীবিকা তার কথা মাথায় রেখে আপনারা আগামীকাল থেকে রেজিস্ট্রেশন শুরু করুন। 430 টাকা রেজিস্ট্রেশন ফি এবং 70 টাকা 3 নাম্বার পৌরসভা আপনাদের গাড়িকে দিয়ে দেবে। আপনারা বৈধভাবে গাড়ি চালান এবং যে গাড়ির একজন যার নামে রেজিস্ট্রেশন হচ্ছে সেই গাড়ি চালাতে পারবে। করবে হচ্ছে জলপাইগুড়ি মিউনিসিপ্যাল এরিয়া, পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত,
পাতকাটা গ্রাম পঞ্চায়েত, খড়িয়া এবং অরবিন্দ, এটা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হলো। তারপরে যদি মনে হয় আমরা মন্ডলঘাট, গড়ালবাড়ি এবং বাহাদুরকে আগামী 2-3 মাস পরে আমরা কত টোটো চলছে শহরে তার মিটার বসানো কি বাধ্যতামূলক? অবশ্যই মিটার বসানো বাধ্যতামূলক, এবং কখনোই কোনো 18 বছরের নিচে কেউ টোটো চালাতে পারবে না। যার নামে গাড়ি সেই চালাবে, অথবা সে অথরাইজেশন দেবে তার স্ত্রীকে, বা একদম ডাইরেক্ট রক্তের সম্পর্কে নিজের ভাই বা নিজের আপন ভাস্তা বা নিজের সন্তানকে দিতে পারে, অথরাইজেশন দিতে হবে। এবং এই যে লোকে 10টা-12টা করে 15টা করে টোটো কিনে বাড়িতে রাখছে, আমরা সেই বাড়ি বাড়িও রেট। যাত্রা জিপি এবং পৌরসভার বাইরে তাদেরকে তো আটকানো হবেই, তার সাথে যাদের রেজিস্ট্রেশন এবং 3 নাম্বার থাকবে না তাদেরকেও সেই গাড়িও চলতে দেওয়া। সেটাকে আগামী 4 তারিখ থেকে 4 জানুয়ারি, আমরা 4 জানুয়ারি থেকে সেটাকে এই প্রসেসটা তো আমরা শুরু করে দিলাম। 4 জানুয়ারি থেকে সেই ইমপ্লিমেন্টেশনটা দেখার জন্য আমরা পৌরসভা টিম জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি উইথ পুলিশ প্রশাসন আমরা এবং এমভিআইদের নিয়ে আমরা রাস্তায় থাকবো। মাল বহন করা বেআইনি টোটোকে ই রিক্সায়, টোটোকে আমরা রেজিস্ট্রেশন দেওয়া 3 নাম্বার দেওয়ার পর তারা এমভিআইতে গিয়েও তারা ই রিক্সা রেজিস্ট্রেশন করতে পারে। সেক্ষেত্রে তারা যদি মানুষ নেওয়ার ক্ষেত্রে যেতে পারে, তাহলে মাল নেওয়ার ক্ষেত্রে তাহলে গিয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে ফার্স্ট। আর সেকেন্ডলি হচ্ছে হাইওয়েতে টোটো চলবে না। আমরা মালবাহীটা করে দিচ্ছি হচ্ছে 1070 টাকা, ওটা 1270 আগে ছিল, ওটা এখন 1070, রেজিস্ট্রেশন 1000 আর টিন 70। টোটোতে লাইট লাগাতে হবে। আর মদ খেয়ে নেশা করে কোনো ধরনের নেশা করে টোটো চালালে মিনিমাম ফাইন 5,000 টাকা প্রথমবার, দ্বিতীয়বার ফাইন করে 10,000 টাকা, তৃতীয়বার থেকে তারা টোটো কোনোভাবেই ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বর্ণবৈষম্য কাটিয়ে গির্জায় ঘণ্টা বাজান হিন্দু পরিবারের লোকজন। জলপাইগুড়িতে বড়দিনের প্রার্থনায় সামিল হন সব ধর্মের মানুষ। যদিও ছবিটা এমন ছিল না স্বাধীনতার আগে। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস গির্জার সম্পাদক ভোলা মণ্ডল জানিয়েছেন, 1868 সালে ইন্দো ভুটান যুদ্ধের সময় জলপাইগুড়ি শহরের রেসকোর্সে ছাউনি তৈরি করেছিলেন ইংরেজ সেনারা। সেই সময় প্রার্থনার জন্য জলপাইগুড়ির কালেক্টরেট রোডে তৈরি হয়েছিল সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস গির্জা। বেলজিয়াম কাঁচ দিয়ে মোড়া এখানে যিশুর ছবি। সূর্যের আলো পড়লেই উজ্জ্বল হয়ে দেখা দেন প্রভু। ভোলাবাবু জানিয়েছেন, চা বাগানে কর্মরত ইংরেজ সাহেবদের যাতায়াত ছিল এই গির্জায়, কিন্তু সেই সময় ভারতীয়দের প্রবেশের কোনো অনুমতি ছিল না। স্বাধীনতার পর বর্ণবৈষম্যের হাত থেকে মুক্তি পায় গির্জাটি। ভারতীয়দের হাতে চার্চের দায়িত্ব দিয়ে দেশ ছেড়ে চলে যায় ইংরেজ। সেই থেকেই জলপাইগুড়ি খ্রিস্ট ধর্মের মানুষজন প্রার্থনার অন্যতম ঠিকানা করে ফেলেন প্রায় 1.5 শতাধিকের প্রাচীন এই গির্জাকে। পর্যটকদের কাছেও অন্যতম আকর্ষণের ঠিকানা এটি। এই চার্চের ইতিহাস অনেক বড়। যখন ইংরেজরা আমাদের দেশ শাসন করত, তখন ডিভিশনাল হেডকোয়ার্টারে তারা একটা চার্চ তৈরি করেছিল, সেন্ট মাইকেল অ্যান্ড অল চার্চ, যেটা 1868 সালে তৈরি হয়েছিল। তখন শুধু ইংরেজরাই এই চার্চে ঢুকতে পারত, কিন্তু কোনো বাঙালি বা ভারতীয়তা সেই চার্চে প্রবেশাধিকার ছিল না। তারপর যখন 1947 সালে ইংরেজরা আমাদের দেশ ছেড়ে চলে গেল, তখন বাঙালিদের হাতে চার্চের চাবি দিয়ে গিয়েছিল তারা বারাকপুরে, এবং সোদপুরে সেই চাবি আমাদের নিয়ে আসা হয় পরে, এবং সোদপুর থেকে সেই চাবি নিয়ে এসে আমরা এই চার্চ খুলে দিই। তখন থেকে আমরা কিন্তু কোনো মানি না, আমরা সব বর্ণ বৈষম্য কিছু মানি না। আমরা এই চার্চ সবার জন্য, এই চার্চ হিন্দু, মুসলমান, খ্রিস্টান বলে আমাদের কিছু নেই। আমাদের চার্চের অবাধিত দ্বার, সবাই আসতে পারে এই চার্চে, এবং চার্চে এসে আমাদের প্রার্থনা করতে পারে। তবে খ্রিস্ট ধর্মাবলম্বীরা নিজেদের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেননি এই চার্চকে, বরং সব ধর্মের মানুষকে কাছে টেনে নিয়েছেন। 1955 সালে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস গির্জায় ঐতিহ্যবাহী ঘণ্টা বাজানোর দায়িত্ব পান বুধন শাহ। বজরংবলীর ভক্ত এই মানুষটি দায়িত্বের সঙ্গে গির্জার রক্ষণাবেক্ষণ করেন এবং ঘণ্টার দায়িত্ব সামলে গিয়েছেন। পরিবার নিয়ে থাকতেন গির্জার পাশে একটি কোয়ার্টারে, কিন্তু 2 বছর আগে বয়সজনিত রোগে মৃত্যু হয় বুধন শাহর। বাবার অবর্তমানে গির্জার ঘণ্টা বাজানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ছেলে রবীন্দ্র শাহ। বাবার টানা ঘণ্টার রশি নিজের হাতে পেয়ে অত্যন্ত খুশি রবীন্দ্র। নিয়ম করে বাবার মতোই চার্চ সামলে রাখার পাশাপাশি ঘণ্টা বাজানোর দায়িত্ব সামলে চলেছেন তিনি। না, আমরা তো হনুমান ভক্ত, আর আমার বাবা এখানে দীর্ঘদিন ধরে এই চার্চ সামলায় আসছে। তারপরে বাবা যখন মারা যায়, তখন এখানকার কেয়ারটেকার হিসাবে আমি এখন টোটাল দায়িত্বটাকে পালন করি। ভালো লাগা কোনটা? হ্যাঁ, ভালো লাগে আমার, এটাও ভালো লাগে। আমরা তো
ভারতবাসী যেরকম সর্বধর্ম নিয়েই আমরা চলি এবং সেরকম ভাবেই আমরাও এখানে হ্যাঁ মানে ঘন্টা বাজাই। 24 রাতে কিরকম? 24 রাতে এখানে একটা প্রোগ্রাম হয়। তারপরের দিন 24 রাতেও একটা ঘন্টা পড়েই। তারপরের দিন হলো চার্চ হয়। হ্যাঁ, তখন তো ঘন্টা দুবার ঘন্টা বাজে। তখন ভালো লাগে না সব মানুষ? হ্যাঁ, সবাই নানা প্রকারের লোক তো এখানে আসেই আর খুব ভালো লাগে। এটাই করে যাচ্ছে তোমার পরের বংশ, এটাই করে যাবে এখন পরে বংশ তোমার জানি না। হ্যাঁ, আমি করতেছি, পরে সবাই হ্যাঁ বংশ তো করতেইছে, বাবা করছে, আমি করছি। হ্যাঁ, এখন পরবর্তীতে তো হতেই পারে। সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস গির্জার পাদ্রী রেভারেন্ড ডেভিড হাঁসদা জানিয়েছেন, ধর্ম নিয়ে নয়, মানুষকে কর্ম দিয়ে বিচার করতে হবে। গির্জা রক্ষণাবেক্ষণে বুধন সার বড় ভূমিকা ছিল, সেই দায়িত্বই এখন পালন করে চলেছেন তার ছেলে এবং তার পরিবার। এবারও রাত 12টার সময় রবীন্দ্রের রশির টানেই বেজে উঠবে প্রভু যিশুর আগমনের বার্তার ঘণ্টা। প্রভুর আগমনের বার্তা পেয়ে শুরু হবে শুভেচ্ছা বিনিময়ের পালা। এবং সত্যি বলতে গেলে একটা মিলন ক্ষেত্র, যে মিলন ক্ষেত্র বলতে গেলে আমাদের যে চার্চের উপরে যে ঘন্টাটা আগে বুধন সাহা বাজাতেন, তিনি গত হওয়ার পরে এই সময় রবীন্দ্র সাহা বাজান এবং বড়দিনের সময় সর্বধর্ম মিলন ক্ষেত্র এটা হয়ে ওঠে। বিভিন্ন ধর্মের লোক এখানে জমায়েত হয়। 25 ডিসেম্বর রাতটা তো সেই 24 রাত 12টার সময় যেমন আমরা প্রার্থনা করি এবং 25 ডিসেম্বর 10:30 থেকে আমাদের গির্জা আরম্ভ হয় এবং এইভাবে করে আমরা পালন করে এসেছি, এবারও তাই পালন করি। সেই ঘন্টাটা তো রবীন্দ্র সাহেব পুরো দায়িত্বটা ঠিকঠাক ওনার হাতেই আছে এবং উনি ঠিকঠাক ভাবে পালন করে যাচ্ছে বাবার মতনই। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা জলপাইগুড়ি শহরের কদমতলার একটি হোটেল এবং সংলগ্ন এলাকার। শনিবার সকালবেলায় হোটেলের ব্যাংকোয়েট হল থেকে আগুন এবং ধোঁয়া বের হতে দেখতে পান হোটেল কর্মীরা। ভয়ে হোটেল ছেড়ে বেরিয়ে আসেন আবাসিকরা। দমকল কেন্দ্রে খবর দেওয়া হলে দমকলের 2টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করেছে হোটেলের ব্যাংকোয়েট হলকে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন আবাসিকরা। সময় মতো নজরে না পড়লে আগুন ভয়াবহ আকার নিতে পারত বলেই আশঙ্কা করছেন অনেকেই। এদিকে দুর্ঘটনার সময় হোটেলের লিফট এবং সিঁড়ির দরজা বন্ধ থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিকগণ। मैं रात में यहाँ पे स्टे किया हूँ होटल में और सुबह अचानक से हल्ला होने लगा कि आग लगा है और इनका जो फायर का सेफ्टी है वो भी सही नहीं था। यहाँ पे एक लिफ्ट है ऊपर नीचे आने जाने का, सीढ़ी का रास्ता भी बंद था और कैसे कौन इसको परमिशन दिया होटल चलाने के लिए मुझे नहीं पता। सेफ्टी का कुछ भी नहीं था, मैंने ये रात में ही नोटिस किया था। तो अभी क्या हुआ है? फायर ब्रिगेड आया था, आग कितना लगा? अभी 3rd फ्लोर पे कुछ आग लगा हुआ था, हम भाग के नीचे आ गए थे जब भी हल्ला हुआ तो, और मतलब बहुत ज्यादा धुआं था अंदर में, सांस लेने में दिक्कत हो रहा था। আমরা তো শুনলাম এখানে একটা ফায়ার ইনসিডেন্ট ঘটেছে, সঙ্গে সঙ্গে আমরা দুটো গাড়ি মুভ করি, যেহেতু শুনলাম হোটেল, সঙ্গে সঙ্গে দুটো গাড়ি মুভ করি এবং এসে আমরা প্রচণ্ড দেখতে পাই ভেতরে ওনাদের যে ব্যাংকোয়েট হল, সেই ব্যাংকোয়েট হলটাই মেনলি এফেক্টেড হয়েছে যেটা দেখলাম। এসে আমরা সমস্ত খুলি এবং সমস্ত রকম যারা বোর্ডার ছিলেন আর কি এখানে, তাদের আমরা রেস্কিউ করি, বার করে নিয়ে যাই এবং থরো চেক আপ করি এবং পাশাপাশি আমাদের যে ফায়ার এক্সটিংগুইশের কাজ সেটাও চলতে থাকে এবং বর্তমানে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ। তো বলছি এখানে ফায়ার এক্সটিংগুইশ ছিল না? ফায়ারের এনাদের সিস্টেম করা আছে কিন্তু অ্যাকচুয়ালি এনাদের মেনটেনেন্স নেই। মানে কি বলবেন, এটা এত বড় একটা হোটেল কদমতলা মোড়ে? নিশ্চয়ই এটা খতিয়ে দেখা হবে বিষয়টা। জলপাইগুড়ি শহরবাসীর জন্য চালু হলো হোয়াটসঅ্যাপ নম্বর। সাধারণ মানুষকে সুষ্ঠু পরিষেবা প্রদানের জন্য অভিনব উদ্যোগ শহর ব্লক কংগ্রেস কমিটির।
জলপাইগুড়ি শহরের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কয়েকটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং লিফলেটের মাধ্যমে মানুষের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সুবিধা। এই বিষয়ে শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি জানান, এই লিফলেটে রাখা নম্বরে ফোন করলেই সাধারণ মানুষ সমস্যার কথা সরাসরি তাদের কাছে তুলে ধরতে পারবেন। আজকে আমরা শহর ব্লক কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় 25টা ওয়ার্ডে সমস্যা সংগ্রহ করতে বেরিয়েছি। মূলত মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অনেক সময় মানুষ বলতে পারে না, তার জন্য আমরা একটা লিফলেটে 4টি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি মানুষকে, এবং সেই হোয়াটসঅ্যাপ নম্বরে মানুষ যদি তাদের সমস্যার কথা বলে, বিরোধী দল হিসেবে সেগুলো পূরণ করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু সেগুলো যথাযথ জায়গায় পৌঁছে দেওয়া বা সেগুলো নিয়ে আন্দোলন করার ক্ষমতা আছে, সেগুলো নিয়ে আমরা মুভ করব। তার জন্যই আমাদের এই প্রয়াস। এবং দ্বিতীয়ত আসছে আগামী কিছুদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে দেশ গঠনের জন্য যে নির্বাচন, সেই লোকসভা নির্বাচন হতে চলেছে। আমরা ওয়ার্ডের প্রতিটি মানুষের বাইরে যাচ্ছি এবং জিজ্ঞেস করছি যে আপনার একজন জনপ্রতিনিধি, কাউন্সিলর যেমন এমএলএ তেমনি তো এমপিও আপনার জনপ্রতিনিধি। 5 বছর আগে যিনি আপনাদের এই এলাকা থেকে বিপুল ভোটে জয়ী লাভ করছিল, তিনি আপনাদের নিয়ে একদিনকে একটা মিটিং করেছিল যে এই 10 নম্বর 8 নম্বর ওয়ার্ড বা 9 নম্বর ওয়ার্ডের উন্নয়নের জন্য আমার কি ভূমিকা থাকতে পারে, আমার এমপি ল্যাডের থেকে কি আপনাদের সাহায্য করতে পারি। কিন্তু বেশিরভাগ নয়, সমস্ত মানুষই বলছে যে আমরা জেতার পর থেকে এমপি মহাশয়কে দেখতে পাইনি, মিটিং করা তো দূরের কথা। তাহলে আমাদের প্রশ্ন, শুধুমাত্র কি একটা রাম মন্দির বা মসজিদ বা ভোটের আগে আবার পাকিস্তান ভারতের যুদ্ধ লাগানো বা এই ধরনের উস্কানিমূলক প্রচারের উপরে বেস করে আবার আমরা এই বিজেপির মতন একটা সাম্প্রদায়িক দলকে ভারতবর্ষে নিয়ে আসবো? এই বিবেচনা মানুষ করবে, এই বিবেচনা যাতে মানুষ করে সেই আবেদন আমরা মানুষের সামনে তুলে ধরছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শূন্যপদ পূরণ, স্বচ্ছ নিয়োগ, চুক্তিতে নিয়োজিত কর্মচারীদের সমকাজে সমবেতন, চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ী চাকরি, অবিলম্বে বকেয়া 40% মহার্ঘ ভাতা প্রদান সহ একাধিক দাবি নিয়ে শনিবার ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেটর ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের 15তম দ্বিবার্ষিক জলপাইগুড়ি জেলা সম্মেলন হয়ে গেল বাবুপাড়া স্থিত কর্মচারী ভবনে। আন্তর্জাতিক, জাতীয় এবং রাজ্য পরিস্থিতি নিয়ে উপস্থিত জেলা নেতৃত্বরা বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া সম্মেলনের আলোচ্য বিষয় ছিল। এদিন একাধিক দাবিকে সামনে রেখে একটি মিছিল সংগঠিত হয়। ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেটর ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক দিলীপ কুমার রায় জানিয়েছেন, মিছিল এবং পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের সূচনা হয়। চুক্তিভিত্তিক কর্মচারী সংখ্যা বাড়ছে, তারা ন্যূনতম বেতনের দাবি করছেন। কর্মচারীদের মর্যাদা সম্পন্ন বেতনের পাশাপাশি স্থায়ী চাকরির দাবিও করা হয়েছে। এদিন বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে অন্যান্য দিককে সামনে রেখেই সম্মেলন অনুষ্ঠিত হলো। বিশেষত আমাদের এই সম্মেলনটা হচ্ছে যে আমাদের কিছু দাবি দেওয়া আছে। এক, আমরা সরকারি কর্মচারীরা 40% মহার্ঘ ভাতা কম পাচ্ছি। সরকার বিগত 2-1 দিন আগে 4% ঘোষণা করছেন, কিন্তু তবুও আমরা আর্থিকভাবে অনেকটা বঞ্চিত হচ্ছি। তার মধ্যে আমাদের আজকের এই সম্মেলন করার উদ্দেশ্য হলো, আমাদের কর্মচারীর সংখ্যা খুবই কম। যেমন অনিয়মিত কর্মচারী আমাদের দাবি সনদের মধ্যে আছে। অনিয়মিত কর্মচারীদের স্থায়ীকরণ, সমকাজে সমবেতনের যে ওইটা আমাদের দাবির মধ্যে আছে। তার মধ্যে আমাদের কর্মচারীদের ক্ষেত্রে আমরা অনেকভাবে বঞ্চিত হচ্ছে আর কি। সেই জন্য আজকে আমাদের প্রতি 2 বছর অন্তর আমাদের সম্মেলন হয়, দ্বিবার্ষিক জেলা সম্মেলন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট। এইটা আজকে এই কর্মচারী ভবনে অনুষ্ঠিত হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বছর শেষে নতুন বছরের উপহার হিসাবে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এসজেডিএ। জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকার রাস্তা থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা সংস্কারে 20 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন এসজেডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলা এবং শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা মিলিয়ে 27টি পরিকল্পনা খাতে 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নতুন বছরে এই কাজ শুরু করে দেবে এসজেডিএ। ওটা অল্পটা আমরা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ভিজিটেও গেছিলাম। জলপাইগুড়িতে 27টা প্রজেক্ট প্রায় 20 কোটি টাকা জলপাইগুড়ি জেলা এবং জলপাইগুড়ি সংলগ্ন দার্জিলিং জেলা, যেটা হচ্ছে ডাবগ্রাম, রাজগঞ্জ ইনক্লুডিং
মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। আমরা এটা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ক্রেডিট গোজ টু অনারেবল চিফ মিনিস্টার। তারই পরিকল্পনা, তারই নির্দেশ অনুযায়ী আমরা করি, তার ছবিকে সামনে লাগিয়ে আমরা কাজগুলো শুরু করছি। পিনাকি শীলের রিপোর্ট। অন্যান্য স্কুলের পাশাপাশি এবার সবুজ সাথী সাইকেল পেল জলপাইগুড়ি ফণীন্দ্রদেব উচ্চ বিদ্যালয় এবং আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটি উচ্চ বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সবুজ সাথী প্রকল্প থেকে একটি করে সাইকেল দেওয়ার কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। সেই আঙ্গিকেই শনিবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে সবুজ সাথী প্রকল্পের উদ্যোগে সাইকেল বিলি করা হয়। সাইকেল পেয়ে অত্যন্ত খুশি আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাজেন পাসওয়ান। এদিকে সাইকেল বিতরণের ক্ষেত্রে সব প্রক্রিয়া মেনেই পড়ুয়াদের দেওয়া হয় বলে জানা গিয়েছে। তোমরা কতজন সাইকেল পেলে? 12 জন। আমরা 12 জন। কি এই সাইকেলটা মানে তোমার এতদিন সাইকেল ছিল আগে? না, আগে হাইটেই আসতাম, এবার বাইক নাই। এখন কি এটা খুব কাজে লাগবে? হ্যাঁ। কি পেয়ে কেমন মনে লাগছে? ভালোই লাগছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে রাজ্য জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া রাজ্য সরকারের কর্মচারী ফেডারেশনের জেলা কমিটি সম্মেলনে যোগ দিয়ে তুলে ধরলেন একাধিক অভিযোগ। জলপাইগুড়ি শহরে টোটো নিয়ন্ত্রণে রাস্তায় নামতে চলেছে পুর কর্তৃপক্ষ এবং ট্রাফিক পুলিশ। 4 জানুয়ারি থেকে শহরের প্রবেশ পথের মূল 8টি জায়গায় টোটো নিয়ন্ত্রণে বসানো হচ্ছে ড্রপ গেট। বর্ণবৈষম্য কাটিয়ে গির্জায় ঘণ্টা বাজান হিন্দু পরিবার। এভি নিউজের পর্দায় জলপাইগুড়ির ঐতিহ্যবাহী সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস গির্জার ইতিকথা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।